বিমান বাহিনীর এই যে প্রশিক্ষণের ব্যাপারটা আর কতদিন এই ঢাকা শহরের রাজধানীর মাঝখানে ঘটবে? এটা করে দেখেন, নৌবাহিনীর হেড অফিস ঢাকা কেন? ঢাকা শহরের সেন্ট্রালে সেনাবাহিনীর সদর দপ্তর কেন হতে হবে? যে এবং শামতলাল সেনের মতো একজন অভিজ্ঞ লোক যদি এখানে ম্যানেজমেন্টে আসে, অনেক ভালো এনেছে। এবং শামতলাল সেনের সাথে আরো একজন আছে, এরা হলো এক্সপার্ট, এরা হলো ম্যানেজেরিয়াল এক্সপার্ট অ্যান্ড এক্সপার্ট হ্যান্ড, এরা হলো ফাউন্ডারদেরকে নিয়ে আসেন, বাচ্চাগুলোকে বাঁচান, বাচ্চাগুলো বাঁচানোর জন্য। নিশ্চয়ই যদি শুরু করেন। অনেক ধন্যবাদ বিপুল, এবং আপনার দর্শকদের অনেক ধন্যবাদ। তো আমি ঘটনা নিয়ে কিছু বলতে চাই না, তবে আমি এই ঘটনার প্রেক্ষিতে যে প্রশ্নগুলো উঠে এসছে সেই প্রশ্নগুলো নিয়ে কিছু বলতে। প্রথমত হলো যে আপনি বলেছেন যে ঘৃণা করার জন্য। আহ, আমি জানি না কেন আমাদের দলগুলি বা মানুষও কেন এরকম হয় যে দুর্ঘটনাস্থলে তারা হাজির হয়ে উদ্ধার কাজে এ, মানে সমস্যা তৈরি করে, তারপরে হাসপাতালে গিয়ে চিকিৎসাতে সমস্যা করে, নেতারা করছেন, দলবল করছেন, সবাই করছেন। এটা কেন একটা উদ্ভট আচরণ, যেটা আমরা আমরা অ্যাভয়েড করা উচিত। মানুষের জানমাল রক্ষার, যান রক্ষার জন্য, শিশুদের যান রক্ষার জন্য এটা অ্যাভয়েড করা উচিত। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখছেন যে সাধারণ মানুষ কিন্তু এই বেশ কিছু সাধারণ মানুষ কিন্তু এই যে হসপিটালে উপস্থিতি, এইখানে উপস্থিত, হসপিটালে বিশেষ করে উপস্থিত, বিরোধিতা করে, এবং বিএনপি নেতাদেরকে অলমোস্ট ঢুকতে দেয় নাই। তারপরে আরো অন্যান্য ছোটখাটো দল, এনসিপি টেনসিপি যারা আছে, এদেরকেও তারা ওখানে বাধা দিয়েছে, যাতে মাসুম বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য চেষ্টা, মানে কোন রকম ব্যাঘাত না ঘটে। আরেকটা জিনিস হলো, আমার মনে হয় প্রথমবারের মতো আহ, আমরা ভাবতে পারি, প্রথমবার না, অনেক দিন থেকে এগুলো ভাবা হচ্ছে যে আহ, এই যে বিমান বাহিনীর এই যে প্রশিক্ষণের ব্যাপারটা আর কতদিন এই ঢাকা শহরের রাজধানীর মাঝখানে ঘটবে? এটা বন্ধ হওয়া উচিত। কারণ এগুলো নিয়ে অনেক দিন থেকে কথা হচ্ছে যে এগুলো বন্ধ হওয়া উচিত এই জন্য যে ঢাকা একটা ঘনবসতি এলাকা, এখানে যদি একটা বিমানের বিধ্বস্ত হয়, হয়তো পাইলটরা মারা যান, সেটাও দুঃখজনক, কিন্তু একই সাথে কিন্তু অনেক অনেক মানুষের প্রাণহানির সংখ্যা থাকে, যেটা ঘটে গেছে। এই সংখ্যাগুলো অনেক আগে থেকেই বলা হচ্ছে, বিভিন্ন সময় ছোটখাটো ঘটনা, সেগুলো হয়তো ফাঁকা জায়গাতে পড়েছে, ব্যবস্থা তেমন প্রাণহানির ঘটনা ঘটনা, কিন্তু এই ঘটনাটা আমার মনে হয় বিমান বাহিনীর বিবেকের মধ্যে নাড়া দেওয়া উচিত, যে তারা আর এরকম ট্রেনিং ফ্লাইট গুলো এই ইয়ে থেকে উড়াবেন না। কারণ ট্রেনিং ফ্লাইট মানেই হলো কিছুটা অনভিজ্ঞ পাইলট, ট্রেনিং ফ্লাইট মানেই হলো একটা পুরোনো ধরনের প্লেন। এটা এক ধরনের একটা কম্প্রোমাইজ থাকে এখানে। সো এইটা থেকে বিরত হওয়ার একটা আমি স্বনির্বদ্ধ অনুরোধ জানাই। এবং আপনি খেয়াল করে দেখেন যে উত্তরার মতো একটা ঘনবসতিপূর্ণ, মানে 1.5 কোটি মানুষের বসবাসে সেইখানে সেই উত্তরার উপর দিয়ে এই ধরনের এই, এই জঙ্গি বিমানের ট্রেনিং, এটা কি উচিত? বিবেকের কাছে জিজ্ঞেস করা উচিত বিমান বাহিনীর, বিবেকের কাছে জিজ্ঞেস করা উচিত। তারা, তাদের আরো অনেক এয়ারফিল্ড আছে, চিটাগংয়ে করতে পারে, রাজশাহীতে করতে পারে, বিভিন্ন জায়গায় করতে পারে। তারা নতুন করে লালমনিরহাটে চিন্তা করতেছে যে ওখানে একটা যে এয়ারফিল্ড পরিত্যক্ত আছে, সেটাকে তারা ঠিক করবে। তো সেগুলো ভাবতে পারে, কিন্তু কেন এই প্রশ্নগুলি যতবারই বিমান দুর্ঘটনা হয় ততবারই কিন্তু আমাদের এই প্রশ্নগুলো আসে। আমাদের অনেক আগেই উচিত ছিল শাহজালাল বিমানবন্দর থেকে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর অনেক দূরে সরিয়ে নেওয়া। কারণ উত্তরাতে 1.5 কোটি থেকে 2 কোটি মানুষের বসবাস। এখানে একটা বড় দুর্ঘটনা কিন্তু শুধু ওই বিমানের যাত্রীদের জীবনহানির ব্যাপার আসে না, ওই আরো সাথে যে সংখ্যক যাত্রী থাকবে তার চাইতে আরো বহুগুণ মানুষ এর হতাহতের সংখ্যা থাকে। সো এই বিমানবন্দরও যত আমরা জানি না, আমরা জাতিগতভাবে সারাক্ষণ শহরের ভিতরে থাকতে চাই, সবাই শহরের ভিতরে থাকতে চায়। আমাদের বিমানবন্দর একদম মনে হয় বাড়ির আঙিনায় থাকলে আমাদের ভালো হইতো। যেমন আমরা ধরেন হাঁটা চলা করার সময় রিক্সাটা পারলে বাড়ির একদম ইয়ার সাথে, সিঁড়ির সাথে আমরা নিয়ে একটু হাঁটতে চাই না। তো এই যে এই জায়গা থেকে আমাদের বের হওয়া উচিত। এবং এই নৌবাহিনী, বিমান বাহিনী, আপনি খেয়াল করে দেখেন, নৌবাহিনীর হেড অফিস ঢাকা কেন? কি কারণে? সাগর কত দূরে, এর কোনো মানে নেই। বিমান বাহিনীর হেড অফিস ঢাকায়, কোনো দরকার নেই। একটা ইয়েতে থাকতে পারে, তাদের ট্রেনিং এগুলো অন্য জায়গায় হতে পারে। ইভেন আমি মনে করি সেনাবাহিনীর সদর দপ্তর, বা বলেন আমাদের ঢাকা শহরের সেন্টারে সেনাবাহিনীর সদর দপ্তর কেন হতে হবে? যে কোনো গেঞ্জাম আপনাদের সেনাবাহিনীর ভিতরে যে কোনো গেঞ্জাম হলো, আজকে আজকে ক্যান্টনমেন্ট এরিয়াটা, পুরো ক্যান্টনমেন্ট এরিয়া, ক্যান্টনমেন্ট থানা যদি বলেন, ক্যান্টনমেন্ট এরিয়া যদি, এখানে ওইখানে কয়েক কোটি মানুষ, মানে 1.5 কোটি মানুষ, 1 কোটির মতো মানুষ আছে পুরো এরিয়া, মিরপুর ক্যান্টনমেন্ট এসব এরিয়া নিয়ে। তো আপনারা এখান থেকে সরে গেলে কি হয়? অসুবিধাটা কি?
আপনি এর চেয়ে বড় আরো বড় জায়গা নেন না, বাংলাদেশের যেখানে যেখানে যত বড় বড় জায়গা আছে সব নিয়ে নেন, কিন্তু মানুষজন যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটা দিয়ে থাকা উচিত। আর শহরের মাঝখানে সেনাবাহিনী থাকতে হবে কেন? শহরের মাঝখানে বিমান বাহিনী থাকতে হবে কেন? শহরের মাঝখানে নৌবাহিনী থাকতে হবে কেন? এটা absurd। এগুলা থেকে আমরা মুক্ত হওয়ার সময় আসছে, অথবা রাজধানীকে সরায় নেওয়ার সময় আসছে, দুইটার একটা। তো আমি এই ঘনবসতিপূর্ণ এলাকাতে ট্রেনিং ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়ার জন্য বিমান বাহিনীর প্রতি অনুরোধ জানাই, এবং আমার এটা আমার অ্যাপিল। এবং আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর এখন থেকে অ্যালার্ট। আমি একটা ঘটনা দেখলাম, যে এটা হলো কি, যে আহ, রাজনৈতিক নেতারা ভিড় করতেছেন শোডাউন করেন, জানি শোডাউন বন্ধ হওয়া উচিত, ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। এগুলা আরো একটা ব্যাপার আছে, যে আপনি দেখেন এই এই যে বার্ন ইউনিটের যে চিকিৎসা, এখানে বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা শান্তলাল সেন জেলে। তাকে তো তার যদি কোনো অপরাধ হয়ে থাকে, ফ্যাসিবাদী সহায়ক হয়ে থাকেন, তাহলে সেটা শাস্তি স্বরূপ তাকে 24 ঘন্টা এখানে ডিউটি দিয়ে দিতে পারে, যে ভাই আপনি ওখানে বসে বসে সেলের মধ্যে বসে বসে আপনি ঝিমানোর চাইতাই সে এখানে 24 ঘন্টা ডিউটি করেন, এটা আপনার শাস্তি। শাস্তি তো বিভিন্ন রকম হতে পারে, আপনি তাকে শাস্তি বিভিন্ন রকম দিতে 24 ঘন্টা ডিউটি করেন। এবং শান্তলাল সেনের মতো একজন অভিজ্ঞ লোক যদি এখানে ম্যানেজমেন্টে আসে, অনেক ভালো এনেছে। এবং শান্তলাল সেনের সাথে আরো একজন আছে, ডাক্তার সৈয়দ শামসুদ্দিন আহমেদ। হ্যাঁ, ইনি এবং শামন্তলাল হলো এক এক পরিপূরক ছিলেন। ইনি অত্যন্ত অত্যন্ত কিনা বিজ্ঞ সার্জন। হয়তো রিটায়ারমেন্টে আছেন, না তো জেলে আছেন, যদি স্বৈরাচারের সহকারী হন তাহলে জেলে ঢুকায় রাখছে, বা উনি অথবা হয়তো রিটায়ারমেন্ট আছে, দেশের ভিতরেও থাকতে পারেন, দেশের বাইরেও থাকতে পারেন, যেখানে থাকুক না কেন, তাকে ইমিডিয়েটলি উচিত ছিল তারা দরকার হলে চার্টার বিমানে করে নিয়ে আসে, কারণ এরা হলো অভিজ্ঞ লোক, যা এই শিশুদেরকে বাঁচানো জাতির দায়িত্ব। এবং সেটাখান থেকে সমস্ত কিছু শুধু রাগ ক্ষোভকে আপনার সরাই দিয়ে আগে এক্সপার্ট লোকগুলি আনেন, এই বাচ্চাগুলোকে বাঁচানো যায়। এই বাচ্চাগুলো কোনো একদিন, এই যে পাইলট মারা গেছে তার মতো একজন পাইলট হওয়ার কথা, এই বাচ্চাগুলি কোনো একদিন একজন তারেক রহমান হওয়ার কথা, এই বাচ্চাগুলি কোনো একদিন একজন মির্জা ফখরুল হওয়ার কথা, এই বাচ্চাগুলো কোনো একজন একজন শেখ হাসিনা হওয়ার কথা, একজন খালেদা জিয়া হওয়ার কথা। তারা আজকে নাই। আর যেগুলো আছে ওগুলো বাঁচানোর জন্য কিন্তু এই চেষ্টাটা করতে পারেন। এদেরকে নিয়ে আসেন, এদেরকে নিয়ে আসাটা আমি জরুরি মনে করি, কারণ এরা হলো এক্সপার্ট, এরা হলো ম্যানেজেরিয়াল এক্সপার্ট অ্যান্ড এক্সপার্ট হ্যান্ড, এরা হলো ফাউন্ডারদেরকে নিয়ে আসেন, বাচ্চাগুলোকে বাঁচান। বাচ্চাগুলো বাঁচানোর জন্য আমি অনুরোধ করতেছি, যে সরকারকে অনুরোধ করছি, এরা যদি জেলেও থাকেন প্লিজ জেল থেকে এদের শাস্তি দেন, এই বাচ্চাগুলো ট্রিটমেন্ট করে দেন, না বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা করেন। অন্যদের প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু এদেরকেও নিয়ে আসেন, যারা যারা বাইরে আছেন তাদেরকেও নিয়ে আসেন। মানে আমি এটাই আমার এই এই ব্যাপার নিয়ে আমার মানে আমার স্বনির্বদ্ধ অনুরোধ। এবং সংশ্লিষ্ট পরিবারগুলোর প্রতি আমার কিছু বলার নাই। এরকম মানে একটা কি বলে, প্রাপ্তবয়স্ক একজন মারা যাওয়া আর একটা শিশু মারা যাওয়া, এটা যে একেবারে কত দুর্ভাগ্যজনক একটা মা বাবার জন্য, একজন মা বাবার জন্য কি ধরনের দুঃখজনক, বা একটা সম্ভাবনাময় জীবন। আমরা এটা বলতে পারেন আমাদের মানে হ্যান্ডমেড ডিজাস্টার এটা। আমরা এই ডিজাস্টার তৈরি করছি। এখানে অ্যাবসলিউটলি যদি হ্যাঁ। ট্রেনিং ফ্লাইট না থাকতো তাহলে এটা হতে পারতো না, এটা পরিষ্কার। এবং আপনারা যদি সঠিকভাবে চিকিৎসা না দিতে পারেন, তাইলে আমি মনে করবো এটা আপনাদের তৈরি হত্যাযোগ্য হবে। এই শিশুর একটা শিশু যদি আহত অবস্থায় মারা যায়, উইদাউট চিকিৎসায় মারা যায়, তাহলে এটা কিন্তু এই রক্ত সরকারের হাতে পড়বে, শুধুমাত্র অবিবেচকের মতো আচরণ করার জন্য বিমান বাহিনীর হাতে পড়বে। এটা বিমান বাহিনীর অবিবেচক কাজের জন্য। আর এদের সবার দায়িত্ব নিতে হবে, সবার ট্রিটমেন্টের দায়িত্ব হবে, যাতে পরিবারকে টাকার জন্য ছুটোছুটি করতে না হয়, স্যালাইনের জন্য ছুটোছুটি করতে না হয়, রক্তের জন্য ছুটোছুটি না করতে হয়। পুরোটা রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে, রাষ্ট্র এদেরকে সমস্ত ট্রিটমেন্ট দিতে হবে। একেবারেই। আপনি বলছিলেন সামন্তলালের কথা, আপনি বলছিলেন এটা একটা শাস্তি হতে পারে। মানে আমরা যে আগের অনুষ্ঠান করছিলাম সব জায়গায় কমেন্টস যে আপনি সামন্তলালকে এই যে রাজনৈতিক প্রতিশোধ পরায়ণতা, প্রতিহিংসার জেরে এই সুযোগ ছিল। মানে আপনি ক্ষুব্ধ বাংলাদেশের কথা বলেন, সামন্তলালের আইনে কাজে লাগিয়ে দিতে পারতেন। এটা একটা বিরাট ব্যাপার। আমি তার হাত ঐক্যবদ্ধের কেটে কথা দাও। বলছেন, আমি ঐক্যবদ্ধের কথা বলছি, আমি ওকে এটাই শাস্তি দেন, না যে আমি তোমার সেটা ঘুম নাই, আপনি তাই বলছেন তুমি না, আমি বলছি ঐক্য, আরকি। ঐক্যের হুম, দরকার। আমি হুম। ঐক্যের কোনো কথাই আমার এখানে না, আমার কথা হলো যে একে শাস্তি দেন, যে তুমি ট্রিটমেন্ট করো, শাস্তি দেন। জাস্ট তুমি কাজ করো এখানে। তুমি ওখানে ঝিমানোর চাইতে জেলের কক্ষে ঝিমানোর চাইতে এখানে এসে তুমি কাজ করো, এটাই তোমার শাস্তি। এবং একটা বাচ্চা যদি বাঁচাইতে পারো, সেটাই তোমার জীবনের শাস্তি, এই জীবন সামান্য একটু তোমার মওকুফ হইলো। মওকুফ। এটা একেবারে, একেবারেই। আমরা এটা প্রত্যাশা করি। আমরা চাই যে সরকার এই উদ্যোগটা নিক।